নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই লাইভ অনুষ্ঠানটি শুরু করার সূচনাতেই আপনাদের কয়েকটি নিয়মের কথা জানিয়ে দেওয়া ভীষণ প্রয়োজন। আমার চেম্বারে যদি আপনাদের আসতে হয় একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়। সুতরাং আপনাদের নেগেটিভ সাইড নিয়েই কিন্তু তিনি আলোচনা করবেন, আপনাদের পজিটিভ সাইড নিয়ে তিনি কখনোই আলোচনা করবেন না। তার কারণ পজিটিভ সাইডকে কখনো রেকটিফাই করার প্রয়োজন পড়ে না। মাথায় রাখার প্রয়োজন আছে, যদি আপনারা মনে করেন যে আমরা স্যার সুমন্তজি চৌধুরীর চেম্বারে যাব, তাহলে অবশ্যই কিন্তু এক মিনিট হোল্ড করুন। তাহলে অবশ্যই কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে, সেলিব্রিটিরা এবং পলিটিশিয়ানরা কখনো আসবেন না। তার কারণ সেলিব্রিটিদের এবং পলিটিশিয়ানদের প্রেডিকশন আমি কখনো করি না। হাতের মধ্যে যারা জেমস্টোন পরে আছেন তারা কখনো আমার চেম্বারে আসবেন না। যারা ভীষণ সিরিয়াস, মানে আমি গেলাম, নেগেটিভিটিটা শুনলাম, বাড়ি চলে এলাম, কখনো আমার কাছে যাবেন না। পশ্চিমবঙ্গে অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজার আছে, তাদের কাছে যাবেন। তার কারণ আমার চেম্বার ফিস কিন্তু ৩,০০০ টাকা, আর আমার অনলাইন প্রেডিকশন ফিস ৫,০০০ টাকা। সুতরাং বেকার ৩,০০০ টাকা ৫,০০০ টাকা খরচা করে দেখি আমার এখনটা কেমন, আমার সামনেটা কেমন, তার জন্য কখনো আমার চেম্বারে বা আমাকে দিয়ে অনলাইন প্রেডিকশন কখনোই কিন্তু করাবেন না। আমার কাছে যদি আসতে হয় এতটাই সিরিয়াস হতে হবে যে আমি যখন নেগেটিভিটিটা শুনলাম, নেগেটিভিটিটা ফাইন্ড আউট করা হলো, সেটাকে বাই হুক বাই ক্রুক সেটাকে শর্ট আউট আমি করবই। দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও কিন্তু আমি শর্ট আউট করব। এতটাই যদি সিরিয়াস হন তবেই কিন্তু আপনারা আমার চেম্বারে আসবেন। আর আমি অবশ্যই কিন্তু একটা কথা জানিয়ে রাখবো যে আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার হাজবেন্ড একদম এই সময়কে এই অ্যাস্ট্রোলজিকে বিশ্বাস করে না। কিন্তু দেখা গেল আমি চলে এলাম, বানিয়ে বুনিয়ে মিথ্যে কথা বলে রেমেডিটা নিয়ে নিলাম, ভাবলাম ইমপ্লিমেন্ট করলেই বোধহয় সব নেগেটিভিটি অফ হয়ে যাবে। তা না। যার প্রেডিকশনটি আপনি করাবেন তিনি সম্মত তো, তিনি আমার কাছে সারেন্ডার করতে রাজি তো, তবেই কিন্তু আপনি প্রেডিকশন করাবেন, রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করবেন। এবং আমাকে ভীষণ ভালো মতন জেনে, আমার অনুষ্ঠান খুব ভালো মতন দেখে তবেই কিন্তু আমার কাছে আসবেন। তার কারণ চেম্বারে কিন্তু আপনারা সবাই জানেন, তা না হলে খোঁজ নিয়েও দেখতে পারেন, আমি চেম্বারে কিন্তু একদম মানে হাউস ধরে ধরে, গ্রহ ধরে ধরে কিন্তু বোঝাই। আপনারা যদি আমার অনুষ্ঠান না দেখেন তাহলে আপনারা বুঝতেই পারবেন না, হা করে শুধু বসে থাকবেন। নমস্কার। 19 জুলাই 1995 4:21 PM কোচবিহারে আমার জন্ম। 19 জুলাই 1995 4:21 PM আর কোচবিহারে আমার জন্ম। কোচবিহার। ওখান থেকে এখন অনেক মানুষ আমার বহরমপুরের চেম্বারে আসে। দেখুন একটা কথা বলি, আমি কিন্তু খুব একটা অ্যাস্ট্রোলজিকে বিশ্বাস করি না। আমার মা বলেছেন, তাই জন্যই আমি কিন্তু ফোন করেছি। আমি অ্যাস্ট্রোলজিকে খুব একটা বিশ্বাস করি না। দেখুন এটা এমন একটা সাবজেক্ট, আপনি ভবিষ্যৎ সম্পর্কে না, আমি তো নিয়মিত লাইভ করি না, তুমি তো জানো আমি নিয়মিত তো লাইভ করি না। না আমি তো জানি। তাহলে তুমি জানলে কি করে আজকে আমি লাইভ করব? না আসলে আমার কিছু প্রবলেম চলছে। আমি তো প্রায় 6-7 মাস ধরে আমি যখনই লাইভ অনুষ্ঠান মাঝে মাঝে আসেন তখন আমি লাইভ অনুষ্ঠানে ফোন করি, কিন্তু ফোন পাই না। কিন্তু আমি 6-7 মাস ধরে কিন্তু আমি লেগে রয়েছি। মানে 6-7 মাস ধরে তুমি ওয়েট করছো, ফোন পাচ্ছ না, এদিকে তুমি বলছো আমি অ্যাস্ট্রোলজিটা মানি না। কি অদ্ভুত ব্যাপার, তাই না? 6-7 মাস ধরে কিন্তু তুমি ওয়েট করে রয়েছো, মানে কখন আমি লাইভে আসবো বা লাইভে এলেও আপনি নিজেই বলুন এই সাবজেক্টটাকে বিশ্বাস করে যে আপনি সায়েন্টিফিক যতই বলুন না কেন, কবে আপনি হয়তো 1 বছর 2 বছর 3 বছর পরের কোনো ঘটনা বলছেন, সেই ঘটনাগুলো আদৌ ঘটবে কিনা তো কোনো ঠিক নেই, অথচ আপনি বলছেন। তাহলে আমার কাছে আমি কি করে বিশ্বাস করব? তোমার প্রেডিকশন করা, আমি 6 মাস ধরে যে সাবজেক্টকে বিশ্বাস করি না, যে অ্যাস্ট্রোলজারকে বিশ্বাস করি না, তার সাথে কথা বলার জন্য 6 মাস ধরে ট্রাই করে যাচ্ছি। তুমি কি এই যে এত মানে লক্ষ লক্ষ যে আমার ভিউয়ার্স রয়েছে তাদেরকে কি গাধা বলে মনে করো? শুনুন, গাধা তো আপনারা বানাচ্ছেন আমাদেরকে। আমার মা বলেছে বলেই আমি ফোন করেছি। তোমার মা বলেছে তাই তো? হ্যাঁ আমার মা বলেছে বলে। আর শুনুন, ওই কোট প্যান্ট পরলে বলি সায়েন্টিফিক হয়ে যাওয়া যায় না। কি নলেজ কার কি রয়েছে আমরা সব জানি। আমরা অনুষ্ঠান, তুমি যাকে মা বলে ডাকছো মানে তারই
তুমি তার গর্ভ থেকেই বেরিয়েছো, তিনি তোমার মা, সেটা তুমি ইমিডিয়েট আমাকে প্রমাণ করতে পারবে? কিছু মনে করবেন না, ওটা আপনাদের অ্যাস্ট্রোলজি নয়, সায়েন্স, পিওর সায়েন্স, ডিএনএ টেস্ট করলেই পাওয়া যাবে। তোমার বাবা যে সত্যি সত্যি তোমার জন্ম, বললাম তো, সেটা তুমি প্রমাণ করতে পারবে? ডিএনএ টেস্ট করলেই পাওয়া যাবে। এটা কি অ্যাস্ট্রোলজি নাকি 10 বছর পর কি হবে সেইটা বলে পরে ফিস দিচ্ছেন? তোমাকে আমি কয়েকটা কথা বলি, বুঝতে পেরেছো? আচ্ছা, তুমি আমাকে প্রথমে সেই কারণের জন্য দাঁড়াও, আমি কয়েকটা কথা বলি, তুমি তারপর আমাকে সেগুলো রেসপন্স করো। আগে আমি বলি। বেশ, বলুন আপনি। তোমাকে তো আমি কোনোদিন দেখিনি, দেখেছি কি? না না না, রেসপন্স করো। তুমি কি আমি কি তোমাকে কখনো দেখেছি? দেখিনি তো। না, আমাকে কোনোদিন আপনি দেখেননি। তোমার তো কটা চোখ, কটা মানে হচ্ছে যাকে আমরা ছোটবেলায় বিড়াল চোখ বলতাম, এখন কিন্তু এই কটা চোখের বিরাট মূল্য। কটা চোখ, তাই তো? কটা চোখ, তাই তো? আমাদের মতন কিন্তু মনিটা তোমার কালো নয়, তাই তো? হ্যাঁ। তোমার মুখের মধ্যে যে ব্রণ বেরোয়, তুমি বিশ্বাস করবে না, আমার এত বয়স হয়ে গেল, আমার যত বয়স তার চাইতে অর্ধেক বয়স মনে হয় আমার, কিন্তু অনেক বয়স, আজ পর্যন্ত মুখে কোনোদিন ব্রণ বেরোয়নি। তো তোমার তো এই যে মুখের মধ্যে ব্রণ বেরোয়, সেগুলো কিন্তু প্রায় ওই ফোঁড়া, ফুসকুড়ি নয়, ফোঁড়ার আকারে নিয়েছে, সারা মুখ জুড়ে তোমার ফোঁড়া 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 হয়ে রয়েছে ওই ব্রণ থেকেই, তাই তো? কিন্তু এটা আপনি বলছেন কি করে? তোমার মুখে, হাতে, পিঠে, শরীরে, পায়ে যে অসংখ্য তিল আছে, তুমি নিশ্চয়ই সেইগুলো লক্ষ্য করেছো। শীতকালে আমরা তেল মাখি বা এমনি আমরা স্নান করার সময় লক্ষ্য তো করবেই, তাই তো? লক্ষ্য করেছো তো? তোমার তিলগুলো প্রত্যেকটি রং দেখবে লাল লাল, ঠিক কি ভুল? ঠিক। তোমার দেখবে এই যে তোমার শরীরে, হাতে, পায়ে যত না তিল আছে, দেখবে সেখানে বড় জোর একটি দুটি তিল আছে, কিন্তু বেশিরভাগ তিলই দেখবে তোমার পিঠে। ঠিক বলছি তো? আপনি এইগুলো বলছেন কি করে? আরেকটা জিনিস কিন্তু তুমি নিশ্চয়ই জানো, তোমার সম্পর্কেই বলছি, তোমার এই যে দুটো চোখ, একটা চোখ তার তুলনায় আরেকটা চোখ ছোট। এই বাবা, আপনি তো না দেখেই আমার সম্পর্কে সবকিছু বলে দিচ্ছেন। তোমার দেখবে এই যে দুটো হাত, একটা হাত তার তুলনায় একটা হাত একটু লম্বা, মানে একটা হাত ছোট, একটা হাত বড়। না না, আমি বুঝে উঠতে পারছি না আপনি বলছেন কি করে। আপনি তো আমাকে দেখতে পাচ্ছেন না। আপনি না না, আমি ঠিক বলছি কি বলছি না, আমি তো তোমাকে কোনোদিন দেখিনি, দেখিনি তো। দেখা তো হয়নি, দেখা তাহলে তুমি যে বলছো এইটার কোনো সায়েন্টিফিক ভিত্তি নেই। আপনি যেটা বলছেন মেবি, মে নট বি, তার জন্য ওয়েট করে থাকতে হয়। তোমার মায়ের তুমি গর্ভ থেকে বেরিয়েছো কিনা ডিএনএ টেস্ট করার জন্য কিন্তু তোমাকে একদিন দুদিনটা ওয়েট করতে হবে। আমি জানি না কতদিন ওয়েট করতে হয়, বা বাবার ক্ষেত্রেও তাই। যদিও আমি এই ছকের মধ্যে অনেক কিছু লক্ষ্য করতে পারছি, পরবর্তীকালে আমি আসছি। কিন্তু তুমি দেখো যে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি কতটা সায়েন্টিফিক। আমি যা যা কিছু বললাম এগুলো সব কিন্তু তোমার ছক দ্বারাই বললাম। কি করে বললাম আমি চট করে একটু বুঝিয়ে দিই। প্রথমত হচ্ছে, খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, সেকেন্ড হাউসটা দেখো, আমার চোখের কিন্তু খুব প্রবলেম। সেকেন্ড হাউসটা যদি লক্ষ্য করা যায়, তাহলে সেকেন্ড হাউস কিন্তু মকরের ঘর, এবং মকরের ঘর কিন্তু এই যে মকরের ঘরে ইউরেনাস এবং নেপচুন বসে আছে, সমসপ্তমে 8 নম্বর ঘরকে হিট করছে। হ্যাঁ, সেখানে সূর্য বসে আছে, সূর্য চন্দ্রের ঘরে বসে আছে, সূর্য কিন্তু 9 নম্বর ঘরের অধিপতি গ্রহ। তাহলে সূর্য সমসপ্তমে যে শনিকে হিট করছে, সেই শনি কিন্তু বৃহস্পতির ঘরে বসে আছে, এবং কার ঘরে বসে আছে? লগ্নের অধিপতি গ্রহের ঘরে বসে রয়েছে, এবং সেই বৃহস্পতি কিন্তু 12 নম্বর ঘরে বসে রয়েছে। তার মানে আমার চোখের যে ফরমেশন, সেইটা সাধারণত যেরকম হওয়া প্রয়োজন ঠিক তার অপোজিট হওয়া। অর্থাৎ আমাদের চোখ কি হয়, আমাদের চোখে কালো মনি যে নর্মাল যে ফরমেশন, তার বাইরে বেরিয়ে কিন্তু অন্য ধরনের ফরমেশন। সুতরাং ডেফিনিট ভাবে তোমার চোখ নয় লাল, নয় নীল, নয় কালো, অন্তত নয়, হ্যাঁ, নয় সাদা। সুতরাং তাই জন্যই আমি বললাম কথা চোখেই বললে হ্যাঁ। এবার খুব ভালো মতন যদি দেখা যায়, সেকেন্ড হাউস দ্বারা কিন্তু দৃষ্টিভঙ্গিকে দেখা যায়, কিন্তু সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ ফিজিক্যালি যেখানে বসে থাকে, তার দৃষ্টি দ্বারা, সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ শনি, শনি কিন্তু বৃহস্পতির ঘরে বসে আছে, তার দৃষ্টি দ্বারা কিন্তু
আমাদের মুখমণ্ডলটা কি ধরনের হতে পারে, গোল, ওভাল, নানান ধরনের, সেইগুলো কিন্তু বলা যায়, বা মুখমণ্ডলের মধ্যে কোনো রোগ আছে কিনা এগুলো বলা যায়। তাহলে শনি বৃহস্পতির ঘরে বসে আছে এবং বৃহস্পতির ঘরে বসে 1 2 3 6 নম্বর ঘরকে হিট করছে, 1 2 3 4 5 6 7 10 নম্বর ঘরকে হিট করছে, 8 9 10 1 নম্বর ঘরকে কিন্তু হিট করছে, তাই তো? তাহলে বুধকে হিট করছে, শুক্রকে হিট করছে এবং বৃহস্পতিকে কিন্তু হিট করছে, ভেরি ভেরি। এবং এই যে শুক্রকে এবং বুধকে হিট করছে 6 নম্বর 10 নম্বর ঘর, সে কিন্তু 7 নম্বর ঘরে বসে রয়েছে। এবং যখনই শুক্র এবং বুধের অবস্থান 1 2 3 4 5 6 7 সেই বৃহস্পতিকেই হিট করে, তিনটে লিঙ্ক আপ হয়ে যায়, ডেফিনিট ভাবে মুখমণ্ডলের মধ্যে কিন্তু প্রবলেম দেখা দেয়, বা আমার মুখমণ্ডলের মধ্যে। এবং রাহুর প্রভাব যেহেতু এক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে ব্রণ, সেই ব্রণগুলো কিন্তু রাহু মানে কি ইনক্রিজ করায়, তাহলে ছোট ব্রণ বড় আকার নেবে বা বড় ভাবে কিন্তু দেখা দেবে, ফোড়ার আকারে দেখা দেবে, কেননা রাহু কিন্তু 11th হাউসে শুক্রের ঘরেই বসে রয়েছে, একজন এটা ক্লিয়ার করে বলা যায়। এবার খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে কিন্তু চন্দ্র এবং কেতু, তিল দেখা হয় কিন্তু কেতু দ্বারা। আমার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরীর এখানে তিল নিয়ে আমার দারুণ আলোচনা রয়েছে। তাহলে যখনই কিন্তু কেতু 5 নম্বর ঘরে, মঙ্গলের ঘরে, এবং চন্দ্র, এবং সেই চন্দ্র কিন্তু 8 নম্বর ঘরের অধিপতি গ্রহ এবং শনিকে কানেক্ট করছে, তখন তিল কোনো মতেই কিন্তু নর্মালি আমাদের যে কালো তিল হয় হবে না, আর সবুজ তিল বা অন্যান্য রঙের তিল হয় না, তাই কালো আর যে লাল তিল হয়, সুতরাং লাল তিল হবে অথবা লালচে তিল হবে, এটাও পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে 2 নম্বর এবং 8 নম্বর ঘরের মধ্যে যখন নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে, ডেফিনিট ভাবে কিন্তু আমার চোখে, যেমন তোমার চোখে হেভি পাওয়ারের চশমা, আমার মতন, আমার মানে অত্যন্ত হেভি পাওয়ারের চশমা, তোমার ওরকম হেভি পাওয়ারের চশমা, চোখের জায়গায় কিন্তু আমাদের একদম কানেকশন, সূর্য 9 নম্বর ঘর এবং 1 2 3 4 5 6 7 যদি খুব ভালো মতো 3 নম্বর ঘর, 1 2 3 4 5 6 7 3 নম্বর ঘর শনির ঘরকে হিট করছে, তাহলে কি হচ্ছে, আমার যদি একাধিক কোনো অঙ্গ থাকে তাহলে একটা ছোট একটা বড়, বা একটার সাথে আরেকটা সামঞ্জস্য থাকবে না, চোখের নেই, হাতের নেই, পায়ের নেই, চ্যালেঞ্জ করে বলে দেওয়া যায়। আপনি গড, আপনি ঈশ্বর। তাহলে এই যেইগুলো বললাম পুরোটাই সায়েন্টিফিক্যালি তো বললাম, তাড়াতাড়ি বললাম, আরো এক্সপ্লেন করা যেত, আরো ভালো করে বোঝানো যেত। স্যার ছোটবেলায় মা প্রচুর অ্যাস্ট্রোলজারের কাছে গিয়েছিল, সব কটা চোর চিটিংবাজ। আপনি কিন্তু অ্যাস্ট্রোলজার নয়, আপনি ভগবান, আপনি ভগবান, আপনি ওই একজনই হন, এর বাইরে আমি আর কিছু বলবো না। না রে বাবা না, সবাই ভালো, সবাই ভালো, সবাই ভালো, ঠিক আছে রাখলাম। তুমি অবশ্যই আমার চেম্বারে এসো, আমি তোমার একদম ফুল প্রেডিকশন ডেফিনিট ভাবে করবো, কারণ তোমার পেছনেই প্রায় 12-13 মিনিট হয়ে গেল, সময় দেওয়া যায় না, বুঝতে পেরেছো তো? আপনি আমাকে জুতো মারুন স্যার, কিন্তু কিছু বলুন স্যার প্লিজ। 12-13 মিনিট হয়ে যাচ্ছে, প্লিজ অফ মানে ফোনটা রেখে দেবেন না স্যার, প্লিজ কিছু বলুন স্যার। আমি জানি আপনি যা বলবেন সেটাই হবে, আমার এই বিশ্বাসটা আছে, আমার এই বিশ্বাসটা আছে। কি বিশ্বাস করবে কি না করবে সেটা বড় কথা নয়, ঠিক আছে? আমি ছোট্ট করে একটু বলে দিচ্ছি, তোমার পেছনেই পুরো, এই জন্য আমি লাইভ অনুষ্ঠান করতে আসি না। আমার তো চেম্বার ফিস 3000 টাকা, তার মানে তুমি ফ্রিতে সমস্ত কিছু করিয়ে নেবে। প্রথমেই যেটা লক্ষ্য করা যাচ্ছে, খুব ভালো মতন যদি তোমার শুক্রটাকে দেখা যায়, ইন্টারেস্টিং ছক কিন্তু 7 নম্বর ঘরে শুক্র মানে নেগেটিভ ইনফ্লুয়েন্স, এবং এই যে 6 নম্বর এবং 11 নম্বর ঘরের অধিপতি গ্রহ, এবং সে কিন্তু 1 2 3 4 5 6 7 1 নম্বর ঘরকে হিট করছে। তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি, তুমি কিন্তু কোনো কর্ম করো না, কিন্তু তোমার বিয়ে হয়ে গেছে এবং ডিভোর্স তো অনিবার্য ভাবে হয়ে গেছে, এটাও আমি দেখতে পাচ্ছি। 12 নম্বর ঘরে যখন বৃহস্পতির অবস্থান, এবং বৃহস্পতি কিন্তু 4 নম্বর ঘরের অবস্থান, এবং 1 2 3 4 5 6 7 এবং 6 নম্বর ঘরকে হিট করছে, তোমার বিবাহ হয়েছে আবার ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ, তুমি কিন্তু 1995 সালে জন্মেছো, এখন মানুষের বিবাহেরই সময় হয় না, অথচ তোমার বিবাহ হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে, ইলিউশন দ্বারা আক্রান্ত, প্রেমজ বিবাহ করেছে, তাই তো? তুমি কিন্তু কোনো কাজ করতে না, নিয়ে চলে এসেছিলে, এই ধরনের কোনো কিছু আর বেশি আমি বলছি না। চন্দ্র কিন্তু ডাইরেক্ট রাহুকে যখন হিট করছে, এবং মঙ্গলের ঘর, মেষের ঘর, সেই মঙ্গলকে যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু 21% মধ্যে দিয়ে বুধের ঘরে রয়েছে, তাহলে তোমার মায়ের কিন্তু 2টো বিবাহ, এটা লক্ষ্য করা যাচ্ছে, তোমার মায়ের 2টো বিবাহ এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। রবি কিন্তু 8 নম্বর ঘরে রয়েছে এবং 9 নম্বর ঘরের অধিপতি গ্রহ পিতা, তার মানে তুমি পালন কর্তার দ্বারা এখন কিন্তু পালিত হচ্ছ, তার মানে তোমার মায়ের যে মানে
যে আসল যে তোমার জনক মানে যার ঔরসজাত সন্তান তুমি, সে তোমার মায়ের সাথে কিন্তু থাকে না। তোমার মায়ের সাথে তোমার যে হাজবেন্ড থাকে সে কিন্তু তোমার জনক মাথা নয়। খারাপ হয়ে যাচ্ছে স্যার, আমি পুরো মানে পাগল হয়ে যাবো, মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখন বিশ্বাস হচ্ছে তো অল্প অল্প? স্যার এই সাবজেক্টের মধ্যে এত ক্যালকুলেশন, আরে বাবা আমি তো মানে এই আস্তে আস্তে খুলছে তো, মাথা কেমন দপদপ আর করছে। টাইম নেই। আমি তোমার উপর বেশি কিন্তু এটা করতে পারবো না, আমি যেটা দেখতে পাচ্ছি। আমি তোমার বাবার আগের বাবা মানে তোমার যে জনক তাকে নিয়ে বেশি কিছু বলতে চাই না। তুমি তার সম্পর্কে খোঁজ রাখো, স্যার একসাথে থাকি না, খোঁজ রাখো তো। তুমি এবার সত্যি কথা বলো তো, তিনি পূজারী অথবা তিনি সন্ন্যাসী হয়ে গেছেন? হ্যাঁ তিনি সন্ন্যাসী হয়ে গেছেন। কেন হয়ে গেছেন? কেন এখনো এই সমস্ত কথা এখন বলো না, হয়ে গেছেন তো? হ্যাঁ তিনি সন্ন্যাসী তাহলে হয়ে তুমি গেছেন। বুঝতে পারছো তো যে অ্যাস্ট্রোলজি একটা সাবজেক্ট, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি একটা সাবজেক্ট। স্যার প্রথমে আপনাকে ভুলভাল কথা বলেছি, আপনি আমাকে জুতো মারুন স্যার। ঠিক আছে আমি রাখলাম, তুমি আমার কাছে এসো, আমি অবশ্যই সমস্ত আপনার মতো দুটো কোনো কাজকর্ম করো না দেখতে পাচ্ছি। না স্যার আসলে আমি অনেক মানে চেষ্টা করছি। যাই হোক, আমি বারবার ধরে বলেছি যে যেই সাবজেক্টটা সম্পর্কে জানি না সেই সাবজেক্ট সম্পর্কে কখনোই কিন্তু আমি কোন রকমের মানে কি বলবো অফেন্সিভ কথা বলতে পারি না, তাই না? নমস্কার, আমি হুগলি থেকে বলছি। প্রথমেই আমাদের পরিবারের সকলের পক্ষ থেকে আপনি প্রণাম নেবেন। আমরা স্বামী স্ত্রী এবং আমাদের একটি সন্তান ফার্স্ট ইয়ারে পড়ে। স্যার কয়েকটি ঘটনা ঘটছে, এগুলো শেয়ার না করে আমি পাচ্ছি না। বিশেষ করে আজকে যখন ফোনটা পেয়ে গেলাম তাই জন্যই বলছি, কেননা চেম্বারে তো এগুলো বলতে যাওয়া যাবে না, সেটা আপনার নিয়মের মধ্যেও পড়ে না। আষাঢ় মাসের 2-3 তারিখ নাগাদ রাত্রিবেলায় হঠাৎ করে একটা বিরাট বড় সাপ আমাদের ঘরের মধ্যে ঢোকে এবং দক্ষিণ দিকের দেওয়ালে আপনার ফটো টাঙানো ছিল। কোথাও না গিয়ে হঠাৎ আপনার ফটোর মধ্যে পেঁচিয়ে সেই সাপটা প্রায় ধরুন 8 ঘন্টা 45 মিনিট মতন থাকে। আমরা কি করবো বুঝে উঠতে পারছিলাম না। তারপরে ওই 8 ঘন্টা 45 মিনিট থাকার পর সে নিজে থেকেই বেরিয়ে চলে যায়। কি অদ্ভুত লীলা। দ্বিতীয় ঘটনা হচ্ছে, আমার ছেলে একদমই অ্যাস্ট্রোলজি পছন্দ করে না। এবারে আপনার সম্পর্কে কয়েকটা নেগেটিভ কথা বলেছিল। বাইক অ্যাক্সিডেন্টে হাতটা 2 টুকরো হয়ে গেল। তারপরে সে নিজেই ক্ষমা চেয়ে নিয়েছে। তারপরে আবার ডাক্তার বলছে ঠিক আছে। আর কিন্তু না স্যার মানে কি যে লীলা আপনার, আমি তো মানে কি বলবো বুঝে উঠতে পারছি না। ছেলেটা যখন ক্ষমা চাইলো, ডাক্তার বলেছিল 3 মাস কিন্তু ঘরের মধ্যে থাকতে হবে। তারপরে যখনই আপনার কাছে ক্ষমা চাইলো, ডাক্তার বলছে অদ্ভুত ভাবে ওর মধ্যে হাতের পরিবর্তন এসছে এবং 3 মাস নয় কিন্তু ওই মানে ওই বোধহয় 17 দিন 20 দিনের পর থেকে সুস্থ হতে থাকে। আর তারপরে এক মাস কয়েকদিনের মধ্যেই কিন্তু হাতটা পুরোপুরি সুস্থ হয়ে যায়। স্যার এটা একটা অদ্ভুত ঘটনা এবং ডাক্তার পর্যন্ত কিন্তু অবাক হয়ে গেছিল যে এই হাতটা তো। ঠিক আছে আর বেশি বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। আমার কাছ থেকে কি জানতে চাইছো, আমাকে কেন এই সমস্ত কথা বলছো? আপনি তো সাধারণ, তোমাদের যা মনে হচ্ছে মনে হোক, আমি অত্যন্ত সাধারণ একটা অর্ডিনারি মানুষ, তার বাইরে কোনো কিছু নয়। বেকার ওই এক কথাই 7.5 বছর ধরে শুনে আসছি। নমস্কার। 2024 সালে আমি আপনার কাছে গেছিলাম স্যার, তখন আপনি আমাকে বলেছিলেন যে তুমি কিন্তু বিজনেসের দিক দিয়ে সর্বশান্ত হয়ে যাবে, একদম ফুটপাতে চলে আসবে, এরকম সিচুয়েশন হবে। কিন্তু তখন স্যার আমার মানে লক্ষ টাকা ইনকাম হচ্ছিল স্যার। তখন আমার কাছে কতজন কাজ করতো, কাজে আমি তখন দেউলিয়া হয়ে যাবো বা রাস্তায় এসে পড়ে যাবো তখন আমি বুঝতেই পারিনি। কিন্তু স্যার 2024 সালে আপনি প্রেডিকশন করলেন, 2025 সালে আমি একদম রাস্তায় চলে গেলাম স্যার। আমার বিজনেস এখন খুব খারাপ অবস্থা স্যার। আমি মানে গাড়ির পার্সেল বিজনেস করি, খুব খারাপ অবস্থা। আপনি যেটা রেমেডি নিয়েছিলে? না আমি রেমেডি নিইনি। হ্যাঁ আমার কাছে এসে না, আমি বারবার ধরে তো বলি রেমেডি নেওয়ার জন্য। না স্যার আমি রেমেডি নেব বলে ঠিক করেছিলাম, অ্যাডভান্সও দিয়ে এসেছিলাম, কিন্তু ওই রেমেডি নেবে বলে তুমি। কিন্তু স্যার তারপর রাখো স্যার আমাকে বাঁচান স্যার, স্যার আমাকে না বাঁচালে স্যার। এমন অনেকে আছে যারা বলে হ্যাঁ আমরা রেমেডি নিতে চাই, এবং রেমেডি নিতে গেলে মানুষ কি করে, পুরো পিস নিয়ে না, আমি কিছু নিই না, বিশ্বাসের উপর ছেড়ে দিই। আমি এটুকু জানিয়ে রাখছি যে যারা কিন্তু হ্যাঁ রেমেডিটা নেব, দেখা গেল 500 টাকা অ্যাডভান্স করে গেল, তারপরে এলো না রেমেডিটা, আমি আমার পয়সায় নিয়ে আসলাম, একদম কঠিন অভিশপ্ত করে দেবো তাদের। তারা ইহো জন্মে কোনোদিন কিন্তু, আমি একদম পরিষ্কার, আমি মানে একদম কলির দুর্বাসামণি বারবার ধরে বলেছি, এই কমিটমেন্ট ফেল করা আমি একদম পছন্দ করি না। যারা জানে হ্যাঁ রেমেডিটা নেবো, এই 200 টাকা দিলাম 500 টাকা দিলাম, তারপরে এলোই না, তারপরে দেখা গেল ধর রেমেডির মতন পরে রইলো, আমার পকেট থেকে খরচা গেল, অভিশপ্ত করে দেবো আমি। এরকম পরবর্তীকালে, এখন সময় নেই তাই শোনাবো,
আমার যে এই যে অভিশাপ, এটা কি ভয়ঙ্কর জিনিস। আর আমি কিন্তু একমাত্র, আমি যেমন ভালোবাসি, কাছে টানি, বুকে জড়িয়ে ধরি, সেরকম অভিশাপও কিন্তু দিই, স্বীকার করে নিচ্ছি। নমস্কার, একদম সময় নেই, খুব ফাস্ট। প্রণাম স্যার। 14 জানুয়ারি 1987, 10:15 AM, সাউথ 24 পরগনাতে আমার জন্ম। 14 জানুয়ারি 1987, 10:15 AM, সাউথ 24 পরগনাতে আমার জন্ম। সাউথ 24 পরগনা, সাউথ 24 পরগনা, সাউথ 24 পরগনা। 5 নাম্বার চন্দ্র, চন্দ্র সমসপ্তমী 11th-কে হিট করছে। সেই চন্দ্রকে যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে বুধের ঘরেই বসে রয়েছে। তাহলে চন্দ্র বুধকে সমসপ্তমী হিট করছে 2:1% মধ্যে দিয়ে, আবার বুধের ঘরেই চন্দ্র বসে রয়েছে। তোমার তো এক ছেলে এক মেয়ে। না স্যার, আমার তো একটাই ছেলে। মিথ্যে কথা বলো না তো। আসলে স্যার মানে আমার এক ছেলে, তোমার এক ছেলে এক মেয়ে। আমি ঠিক মানে একদম কনফিডেন্ট নই যে ওটাই আমার, মানে স্যার আমার এখন একটাই ছেলে। করো না, এক ছেলে এক মেয়ে পরিষ্কার লক্ষ্য করতে পারছি। দেখি শুক্র, ও বাবা, শুক্র তো দেখতে পাচ্ছি, মঙ্গল, শুক্র মঙ্গল 3 নাম্বার ঘর, 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 9 নাম্বার ঘরে এবং শনির সাথে বসে রয়েছে 11 এবং 12 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 12 নাম্বার ঘরে আবার বৃহস্পতি বসে রয়েছে। তোমার তো একাধিক ওয়াইফ যেটা দেখতে পাচ্ছি। আসলে একটা দাঁড়াও এক সেকেন্ড, আমি প্রথমে প্রেডিকশন করিনি, তারপরে বলো, নয়তো এরকম কুই করবে, টাইম ওয়েস্ট হয়ে যাবে। আমি কিন্তু তোমার এক ছেলে এক মেয়ে লক্ষ্য করতে পারছি। ছেলের চাইতে মেয়েটা অনেক ছোট, এবং আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমার কিন্তু দুটো বউ। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, শুক্র 3 নাম্বার ঘর, এবং 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু শুক্র, সে সমসপ্তমী কিন্তু শনি এবং শুক্রকেই হিট করছে, এবং মঙ্গলের ঘর, এবং সেই মঙ্গল কিন্তু লগ্নে আবার বৃহস্পতির ঘরে রাহু কানেকশন। তোমার প্রথম বউ কিন্তু অবৈধ সম্পর্কে জড়িয়ে আছে, তুমি জানো? না স্যার, আমি এই সমস্ত ব্যাপারে তো কিছুই জানি না। দাঁড়াও, চিৎকার করো না। অবৈধ সম্পর্কে জড়িয়ে আছে, তুমি খবর নিও। আমি যদি মিথ্যে কথা বলি তাহলে আমার নামে তুমি মানে কি বলবো, মানে আমার নামে খিস্তি কেউ মেরো, আমাকে শুলে চড়িয়ে দিও। হ্যাঁ, আবার যেটা লক্ষ্য করা যাচ্ছে 5 নাম্বার ঘর 639, হ্যাঁ, চন্দ্র, সেই চন্দ্র 1 2 3 4 5 6 7, আবার সূর্য 10 নাম্বার ঘরে, সূর্য বৃহস্পতিকে হিট করছে, সেই বৃহস্পতি 12 নাম্বার ঘরে। তোমার ছেলেও কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি আত্মীয়দের মধ্যে, মানে মাস্তুতো বোন, পিস্তুতো বোন, জ্যাঠতো বোন, কাকাতো বোন, মামাতো বোন, এরকম কারোর সাথে সম্পর্কে আমি খুব চিন্তার মধ্যে আছি। দাঁড়াও, পরে বলো। এটা কিন্তু দেখতে পাচ্ছি 6369 কানেকশন, শুক্র এবং শনি। এবার 1 2 3, শনি 3 নাম্বার করে শনিতেই হিট করছে, 1 2 3 4 5 6 7, শুক্রকেই হিট করছে, 7 8 9 10 রবি। তাহলে কি হয়ে যাচ্ছে, গ্রহণ দোষ হয়ে যাচ্ছে, আর শনি নেগেটিভ ইনফ্লুয়েন্স। তোমার যে সেকেন্ড ওয়াইফ রয়েছে, কেমন ঘোটালা কেস দেখো, ওই সিঁদুর পরিয়েই ওয়াইফ করেছো, সেও তো দেখতে পাচ্ছি আবার বিবাহিত। মানে আমার ব্যারাকপুরের চেম্বারে ঠিক এরকম ধরনের একজন এসেছিল, সেম জিনিস। হ্যাঁ, চিন্তা করো। তাহলে প্রথম বউ অবৈধ সম্পর্কে জড়িত, তোমার ছেলে আত্মীয়দের মধ্যে প্রেম করে, তোমার সেকেন্ড বউ তার হাজবেন্ড রয়েছে 6395। তোমার তো দেখতে পাচ্ছি অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, তোমার চলে কি করে? যার সাথে সম্পর্ক আছে সে অনেক সাহায্য করে। দ্বিতীয় বউ কি দেয় নাকি? হ্যাঁ স্যার, সব দিক দিয়ে সাহায্য করে, সব দিক দিয়ে। আমি যদি একটু ভালো মতন দিকে 1 2 3, বুধ এবং শনির অবস্থান ভেরি নাইস। আর 1 2 3 4 5 6 7 3 নাম্বার ঘরে হিট করছে। তোমার যে দ্বিতীয় বউ রয়েছে, মানে তার যে হাজবেন্ড কোনো কারণে হয়তো সেক্সুয়াল স্যাটিসফাই করতে পারে না, এখানে আর সেগুলো বলছি না, তার তো তার অর্থ রয়েছে, এবং সে বাইরে কাজ করে, রাহু কানেকশন 36, রাহু মঙ্গল বাইরে কাজ করে, এবং তার জমি জমা হ্যানত্যান অনেক কিছু রয়েছে, ওই সেখান থেকেই তার ওখান থেকেই সে দেয়। তাই জন্যই সে তোমাকে অর্থ দেয়, সে তোমাকে র মেটেরিয়াল দেয়, আর তুমি তাকে স্যাটিসফাই করো, তাই তো? কুত্তা কোথাকার। 6965, ছি, আর কিছু বলার দরকার নেই, রাখো। সব নোংরা অসভ্য। কি সম্পর্ক, এটা নিয়ে যদি ফিল্ম বানানো হয় তাহলে মানে কি বলবো, মানে সাধারণ মানুষ বুঝতে পারবে না পর্যন্ত। নমস্কার, প্রণাম। আপনার মুখ নিঃসৃত বাণী দৈববাণী
আমি কিছু আরে বলতে চাই গুরুদেব, ভাই তাড়াতাড়ি বলো, এখানে কথা 25 শুনুন মিনিট হয়ে গেছে, গুরুদেব, এখন আমি কিছু 25 বলতে মিনিট চাই হয়ে গেলে চ্যানেল থেকে গুরুদেব। অফ করে আমি দেবে। আপনার কাছে গেছিলাম গুরুদেব, এবং আমি উচ্চ মাধ্যমিক 89%, হ্যাঁ আমি কিছু বলতে চাই। আবার বলতে চাই। আমি উচ্চ মাধ্যমিকে 89% পেয়েছি, কিন্তু আপনি বলেছিলেন তারপরে আমার রেজাল্ট খারাপ হবে। আমি 89% পাওয়ার পরও আমার রেজাল্ট খুব খারাপ হয়ে গেছে। তারপর আমি আপনার কাছে দাঁড়াও গেছিলাম দাঁড়াও, গুরুদেব, তুমি আপনি বলেছিলেন এইচএসএ আমাকে, কিন্তু 89% 90% পেয়েছো, তারপরে তোমার কিছু হচ্ছে না, সেটা ফোন করে তুমি আমাকে বলছো কেন? গুরুদেব আমি তো আপনার কাছে গেছিলাম তুমি গুরুদেব। আমার কাছে এসেছিলে কই? আমি তো তোমাকে চিনি না, প্রতিদিন আমাকে তো তুমি গুড মর্নিং গুড নাইট জানাওনি। গুরুদেব আমার রেমেডিটা নেওয়া হয়নি, তুমি আমার কাছে কোনো রেমেডিই নাওনি। রেমেডিটা নেওয়া হয়নি গুরুদেব। আমার রেমেডি তুমিও তাই বলেছিলাম, কিন্তু তারপর গুরুদেব তুমিও তাই রেমেডি নেবে বলে, তুমিও তাই। সত্যি হয়ে যাবে আমি বুঝতে পারিনি, আমি রেমেডিটা এখন নিতে চাই। ওরকম করে হয় না, আমার অফিসে যোগাযোগ করতে হবে, মাথা গরম করিও না। আমি আগেও বললাম, আমি একটা কথা কিন্তু যেতে যেতে অবশ্যই বলি, আমি পরিষ্কার এলাম, প্রেডিকশন করালাম, কোনো কারণে দেখা গেল আমি রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাইটা করতে পারবো না, তাহলে আসারই দরকার নেই, তবুও ধরে নিলাম। আমি কিন্তু কখনো মেবি মে নট বি স্ক্যাটারলি মুভ করবো না। 200 টাকা দিয়ে রেমিডিটা নেবো বলে চলে গেলাম, তারপরে আমি রেমিডিটা নিয়ে আনলাম। মানুষকে আমি যে বিশ্বাস করি, সেই বিশ্বাসের পরিবর্তে মানুষ আমাকে যে ব্যবহারটা দেয়, সেটা কিন্তু একদম ঠিক নয়। এই যে দুজনের ক্ষেত্রেই আজকে এটা ঠিক নয়, কিন্তু সময় নেই, এরকম কখনো করবেন না। আমার ক্ষমতা না থাকলে রেমিডি নেবো না, কিন্তু 100 টাকা 200 টাকা দিয়ে চলে গেলাম, রেমিডিটা নেবো, তারপরে এলামই না, তাহলে সেই রেমিডিটা আমি কি করব? সেই রেমিডিটা আমার বাগানে হয় না নিশ্চয়ই। এটা ভেবে দেখবেন। আজকের মতন এইটুকুই, নমস্কার।